দর্শক, উইমেন টুডের আজকের এই এপিসোডে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমরা কথা বলবো নারী মুক্তি নিয়ে বা নারী স্বাধীনতা নিয়ে। একবিংশ শতাব্দীর আজকের যে নারী, আমরা যে আমাদের বাংলাদেশের যে নারীদের দেখছি, সেখানে অনেক বিষয় এসেছে। নারীরা এখন অনেক বেশি স্বাধীন সবাই বলে থাকেন, এবং এটাও বলে থাকেন অর্থনৈতিকভাবে নারীরা অনেক দূর এগিয়ে এসেছেন, নেতৃত্বের দিক থেকেও এগিয়ে গেছে নারী। তা সত্ত্বেও অনেকেই জানেন না আসলে নারী স্বাধীনতা বলতে আমরা কি বুঝি। এক একজনের কাছে তা এক এক রকম অর্থ নিয়ে আসে, অর্থ বহন করে। আজ আমরা আমাদের স্টুডিওতে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। তারা কথা বলবেন তাদের অভিজ্ঞতা থেকে এবং তাদের যে এক্সপার্টিজ, নারীদের নিয়ে তারা খুব কাছ থেকে কাজ করেছেন, বাংলাদেশের নারীদের উপরে তাদের অনেক পর্যবেক্ষণ রয়েছে, এগুলো নিয়ে আমরা কথা বলবো। যথারীতি এই স্টুডিওতে লাইভ ফোন করে আপনারা আমাদের সাথে আলোচনায় অংশ নিতে পারেন এবং আমাদেরকে আপনাদের মতামত জানাতে পারেন। চলে যাচ্ছি আমার অতিথির সাথে পরিচয়। আমার হাতে ডানে রয়েছেন শামিকা আগুন। তিনি খুব কাছের থেকে নারীদের সাথে কাজ করেছেন, এখন লেখালেখি করেন, ফুল টাইম লেখালেখি করছেন, এবং তার আরেকটি পরিচয়, তিনি নিউট্রিশনিস্ট। বাট তারপরেও তার চেয়ে ছাপিয়ে হচ্ছে এক সময় আপনি জার্নালিজমের সাথে জড়িত ছিলেন এবং খুব কাছ থেকে কাজ করেছেন নারীদের সাথে। আপনাকে আমন্ত্রণ আমাদের। ধন্যবাদ, শুভ সন্ধ্যা। আর আমার হাতে বাঁয়ে রয়েছেন জুবাইদা নাসরিন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচারার, অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টে, এবং আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমার অনুষ্ঠানে। শুভ সন্ধ্যা দর্শকদের জন্য, সবাইকে আজকের শুভ এই দিনের এবং সন্ধ্যার শুভেচ্ছা জানাচ্ছি। আমার যে দুজন অতিথি রয়েছেন তারা কিন্তু আজকের এই প্রেক্ষাপটে আপনাদের সামনে তুলে ধরবেন নারীদের অবস্থান। তার আগে আমি আপনাদের উদ্দেশ্যে একটি প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। আপনারা আমাকে এই পর্বে আপনাদের দৃষ্টিভঙ্গি জানাবেন যে নারী স্বাধীনতা বলতে আসলে আপনারা কি বুঝেন। চলে যাচ্ছি অতিথিদের কাছে। শামিকা আগুন, আপনার কাছে নারী স্বাধীনতা আসলে কি? আচ্ছা, প্রথমত আমার কাছে প্রথম যেটা মনে হয় যে নারীদের স্বাধীনতা, এটা আসলে আমাদেরকে চাইতে হয় কেন? এটা একটা জায়গা। এখন যেটা হয়েছে যে এটা তো আমাদের পৃথিবীটা যদি আপনি দেখেন, ইতিহাস পর্যবেক্ষণ করেন, তো এটা সবসময় শক্তির লড়াইয়ে যে উতরে গেছে সে জয়ী হয়েছে। তো শক্তির লড়াই যদি আসে, এখন সেটা হয় শারীরিক শক্তি, সেক্ষেত্রে আমরা মেয়েরা তো পুরুষদের থেকে মানে পেরিয়ে উঠবো না, কারণ এটা শারীরিকভাবে এটা হয় না। তো ওই ক্ষেত্রে ওই যে ডোমিট করেছে বছরের পর বছর, যুগের পর যুগ, এবং আমরা ইতিহাস দেখলে দেখি যে মানে কত বিভৎসভাবে মেয়েদেরকে তারা ট্রিট করেছে। তো সেই ক্ষেত্রে মেয়েদেরকে আসলে তাদের যে একটা রাইট, হ্যাঁ, তাদের মানে তারা যে একজন মানুষ, সেটা চিন্তা করার অধিকারটাই দেয়া হয়নি। তো নারী স্বাধীনতা যখন আমি বাংলাদেশে ছিলাম, তখন একভাবে বিভিন্ন বয়সে পরিপ্রেক্ষিতে, যখন আমি টিনেজ ছিলাম তখন একভাবে ভেবেছি, যখন আরেকটু বড় হয়েছে একভাবে ভেবেছি, এখন এখানে এসে আরেকভাবে দেখছি। তো নারী স্বাধীনতা সামগ্রিক, হ্যাঁ, রূপটা হচ্ছে যে মানে আমাদেরকে অনেক বেশি চাইতে হয়, এবং যেটা হচ্ছে প্রত্যেকটা জায়গায় নিজেকে প্রমাণ করতে হয় যে মানে আমি একজন নারী এবং আমি করতে পারি। এই যে আমাকে যে আমার যে রাইটটা, এটা দেয়া হয় না সচরাচর, এটা অর্জন করে নিতে হয়। আর হচ্ছে আমার যে রাইটটা, সেটা হতে পারে আমার কথা বলার রাইট, আমার বাইরে যাওয়ার রাইট, আমার বন্ধু বান্ধবের সঙ্গে মেশার রাইট, আমার কাজ করার রাইট। তো প্রত্যেকটা ক্ষেত্রে এটা মানে আমাকে ব্যারিকেড তৈরি করে দেওয়া হয় এবং সেটা ভেঙে ভেঙে এগোতে হয়। তো এটাই আর কি এখন ওই নারী স্বাধীনতা, বাধা পেরোনের মানে এবং বেসিক যে জায়গাগুলো থাকে সেগুলো থেকেই মানে যেগুলো কিনা হয়তো এখানে আসলে এখানে বোঝাই যায় না যে এগুলো একটা ইস্যু এখানে, সেটা কিনা বাংলাদেশে যখন ছিলাম আমরা, তখন আমাদের জন্য এটা অনেক বড় ব্যাপার ছিল আর কি। তো নারী স্বাধীনতা হচ্ছে বাংলাদেশে যখন ছিলাম তখন ছিল যে যেটা বলা হয় কি বলবো, নিজের একদম বেসিক রাইট গুলো যে সেগুলো আদায়ের লড়াই। আর এখন এখানে এসে এটা হচ্ছে, এখানে যেমন হয় যে আমাদের চাকরির ক্ষেত্রে গিয়ে লড়াই হয়, পেমেন্টের ক্ষেত্রে গিয়ে লড়াই হয়, তো এগুলো আবার আরেক রকমের লড়াই। তো স্বাধীনতা হচ্ছে এখন যেটা হচ্ছে প্রতিটা ক্ষেত্রেই যে আমাদেরকে মানে বেঁচে থাকার যে লড়াইটা, আমার কাছে সেটাই মনে হয় যে নারী স্বাধীন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার কাছে একই প্রশ্ন। আসলে এই বিষয়গুলোকে আমি কয়েকভাবে দেখতে পাই। একটা খুব সাধারণ ভাষায় বলতে গেলে যেটা হয় যে আমার কাছে স্বাধীনতা মানে হলো আমার জীবনের মানে আমার কমফোর্টনেস, আমার যেটা ভালো লাগে।
মানে আমার মুক্ত পৃথিবী, আমি যেখানে বিচরণ করতে পারি খুব সাদামাটাভাবে, খুব বিরোধহীনভাবে, কোনো ধরনের প্রতিবন্ধকতা থাকবে না, সেগুলোকে পেরিয়ে আমি যেখানে আমার স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনযাপন করতে পারি, সেটাই আমার জন্য স্বাধীনতা। এখন নারী স্বাধীনতাকে আলাদাভাবে আমরা দেখছি কেন? স্বাধীনতাকে দেখছি কেন? কারণ আমার মনে হয় আমার মতো অনেক মেয়ে তার নিজের মতো একটি জীবন পায় না, এটা একটি বড় বাস্তব। এবং পায় না নানা কারণে, যেহেতু একটা পুরুষতান্ত্রিক সমাজে বড় হয়, সেটা নিম্নবিত্ত মেয়ে, মধ্যবিত্ত মেয়ে এবং উচ্চবিত্ত মেয়ে, সবার জন্য ছোট বয়স থেকে একটা মেয়েকে শেখানো হয় যে তুমি মেয়ে, তোমার জন্য ভিন্ন পৃথিবী। হ্যাঁ, আমরা ছোটবেলায় বলা হয় যে, যেটা আবার সিমেন দা ভেবা বা আপনারা অনেকেই বলে গেছেন 60-এর দশক থেকে, যে মেয়েকে ছুটি বেঁধে আমরা পুতুল খেলনা দিয়ে তাকে বোঝানো হয় যে এটাই তোমার জগৎ, হ্যাঁ, তোমার জন্য এই কাজ নির্ধারিত। তখন একটা মেয়ে যখন সেই জায়গা থেকে বের হয়ে আসার চেষ্টা করে, তার মানে হলো সেই জগৎটাকে স্বাচ্ছন্দ্য বোধ করছে না। এখন তখনই কিন্তু পুরুষ বলে না এই জগৎ তোমার না, তোমার জন্য এই বাধা আসবে, তোমার জন্য এরকম অস্বস্তিকর পরিবেশ আসবে, তুমি এখানে নিরাপদ না, তোমার রাতের পৃথিবী তোমার জন্য না, তোমাকে সন্ধ্যার আগে বাসায় ফিরতে হবে। এই বিষয়গুলো যখন দেওয়া হয়, তখন আমি বুঝি যে না, আমি স্বাধীন না। তাহলে তখন এই প্রসঙ্গটা আসে যে তাহলে নারী কি মানুষ হিসাবে স্বাধীনতা পাবে, না নারী স্বাধীনতার বিষয়টিকে আমরা ভিন্নভাবে দেখব। এখন প্রশ্ন এসছে যে নারী স্বাধীনতার বিষয়টাকে আমরা যখন দেখি, তখন আমাদের পজিটিভ ডিসক্রিমিনেশন, যেটাকে আমরা বলি অ্যাফার্মেটিভ অ্যাকশন, যে তাকে কিছু সুযোগ সুবিধা দিয়ে তাকে বের করে আনতে হবে। যেটা আপনি দেখেছেন যে 80-র দশকের প্রথম দিক থেকে যে গার্মেন্টস বিপ্লবের সূচনার মধ্যে দিয়ে, এবং খুব সকালে আপনাকে একটি ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, খুবই সাদামাটা একটি চিত্র। আমি যখন সকালবেলা ঘুম থেকে বের হই, আমি দেখি রাস্তার অর্ধেকটা জায়গা জুড়ে মেয়েরা গার্মেন্টসে যাচ্ছে। আমার কাছে খুব ভীষণ প্রশান্তির জায়গা মনে হয় যে একটা জায়গা পর্যন্ত, একটা সময় পর্যন্ত একটা রাস্তা একটা মেয়েদের দখলে আছে, মেয়েরা সারিবদ্ধভাবে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। এই যে আমার জন্য হাঁটার জন্য যে নিরাপদ পরিসর, আমি কিন্তু ঢাকা শহরে সেই নিরাপদ পরিসর হাঁটতে পারি না। আমি ইউনিভার্সিটিতে যাই মগবাজার থেকে, আমি যে শাহবাগ জায়গাটা আমার জন্য সবচেয়ে আতঙ্কের জায়গা। সেখানে দেখবেন আপনার বাসগুলো সবসময় খুব ফুলি স্টপড হয় না, দুলতে থাকে। এবং সবচেয়ে বড় ক্রাইম জোন হলো কিন্তু শাহবাগের জায়গা। দুটো হাসপাতালের মাঝামাঝিতে আপনার অনেক বেশি এখানে রোগী সেজে, অনেক বেশি আপনার চোরাচালান এবং ক্রাইমগুলো ওখানে হয়। তখন দেখবেন আপনি যে হাঁটবেন একটু, ওই বাস থেকে কিন্তু যারা যাত্রী নামছে তারা কিন্তু ধাক্কার মধ্যে নামছে, আপনার তখন গায়ে পড়ছে মানুষ। তখন আমি মনে করি না, আমি স্বাধীন না, আমার জন্য এই পরিসরটুকু নেই। এই পর্যায়ে আপনাদের দুজনের কাছে আমি একটি প্রশ্ন করব, যে প্রসঙ্গত দেখা যাচ্ছে যে এক ধরনের বাধা বিপত্তি পেরোনোর একটা মাধ্যম বা একটা পর্যায়কে আপনারা বলছেন যে স্বাধীনতা, সেখান থেকে শুরু, যেখানে বাধা আসবে সেটা থেকে মুক্ত হবে। এই যে বাধা মুক্তির যে বিষয়টা, সেটা কি একমাত্র নারীরাই ফেস করছে, নাকি পুরুষদের ক্ষেত্রে অনেক বাধা থাকে? সেখানে তো পুরুষ স্বাধীনতা বা পুরুষদের স্বাধীনতা বলে তো আমরা কখনো শুনি না, সেটা কেন? এখানে কয়েকটা বিষয়। একটা হলো যে পুরুষতান্ত্রিক সমাজে যেমন বলা হয় যে সমাজ রাষ্ট্রে সব পুরুষের পক্ষে। একটি নারী যখন ধর্ষণের শিকার হয়, আমি খুব ইচ্ছাকৃতভাবে ধর্ষণের শিকার বলছি, ধর্ষিতা বলছি না, কারণ আমরা চাচ্ছি ধর্ষণ একটি অপরাধ, সেটাকে প্রমাণ করার জন্য। তখন কিন্তু আমরা সেটাকে আড়ালে আবডালে ফিসফিসানে বা এরকম করে বলি যে এই মেয়েটা এরকম হয়েছে, কিন্তু আমরা সেটাকে কখনো পাবলিকলি ফেস করার চিন্তা করি না। কারণ মনে করি যে একটি রেপ মেয়ে এখন আমাদের সমাজে যে পিউরিটি পলিউশনের ধারণা সমাজে প্রচলিত, তার জায়গা থেকে তার সমাজে বড় হওয়া কষ্টকর হবে এই আইডেন্টিটি নিয়ে। কিন্তু এখন হয়েছে যে, কারণ আমরা মনে করি যে সমাজ যেহেতু পুরুষের পক্ষে, রাষ্ট্রের আইন যেহেতু পুরুষের পক্ষে, সুতরাং বেশিরভাগ ক্ষেত্রে বিচারও পুরুষের পক্ষে যাবে। এখন পুরুষরাও যে বাধা বিপত্তি আছে, ডিসক্রিমিনেশন কিন্তু জেন্ডারলি হবে, নট নেসেসারিলি। ডিসক্রিমিনেশন কিন্তু শ্রেণীভেদে হয়, ডিসক্রিমিনেশন কিন্তু আঞ্চলিকতা ভেদে হয়, ডিসক্রিমিনেশন কিন্তু এজ ভিত্তিক হয়, ডিসক্রিমিনেশন কিন্তু আপনার অ্যাবিলিটি ডিসএবিলিটি ক্ষেত্রে হয়। ডিসক্রিমিনেশন কিন্তু হরেক রূপ আছে সমাজে। নারী জেন্ডার ডিসক্রিমিনেশন একটি মাত্র রূপ। আচ্ছা, হ্যাঁ, তো এখানে যেহেতু নারীরা ডিসক্রিমিনেশন হচ্ছে নারী হওয়ার কারণেই শুধুমাত্র, এবং ফ্যামিনিজমের একটি বড় জায়গা, আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ ফ্যামিনিজমকে ভুলভাবে ব্যাখ্যা করে, মনে করে নারীবাদ মানে পুরুষ বিপক্ষ অবস্থান, নারীবাদ মানে পুরুষের উপর আধিপত্য করা। আসলে কিন্তু তা না। নারীবাদ মানে হলো আপনার সমতার রাজনীতিকে নিয়ে আসা, এবং নারীবাদ কখনোই পুরুষ বিপক্ষে না। আমি এখন আপনার কাছে জানতে চাইবো, এই যে নারীদের বেরিয়ে আসা বা এক ধরনের বৈষম্য যে সৃষ্টি হয়, সেটা যে বেরিয়ে আসার কথা যে বলছেন জুবাইদা, আমি আপনার কাছে জানতে চাইবো যে এর অর্থ কি, এই যে জায়গাটি
আরেকজনকে করে দিতে হয় নারীদের স্বাধীন হতে হলে, নাকি নিজেদেরই তৈরি করে নিতে হয়? সেটা কিভাবে আসে? যখন আমরা যদি এই যে ফেমিনিজমটা দেখি, যে হিস্ট্রিটা দেখি, তো এটা কিন্তু প্রথম শুরু হয়েছিল আমাদের ফ্রেঞ্চ রেভলিউশনের সময়, রেনেসাঁর সময় থেকে। তখন থেকে কিন্তু মেয়েরা প্রথম মানে খুব জোরালোভাবে উপলব্ধি করেছে যে আমাদেরকে মানে মানুষ হিসেবে বেঁচে থাকার রাইট দিতে হবে। তো রাইটগুলো কেমন ছিল? তাদের যেমন ভোটের একটা অধিকার, কারণ তখন এবং 1900 শতাব্দীর আগ পর্যন্ত মেয়েরা কিন্তু ভোট দিতে পারতো না। মানে তার মানে হচ্ছে রাষ্ট্রের একটা অংশ হিসেবে স্বীকার করা হয়নি মেয়েদেরকে। তারপরে রিপ্রোডাক্টিভ মানে প্রজননের একটা অধিকার, হ্যাঁ, জন্ম নিয়ন্ত্রণের অধিকার। এখন একটা মেয়ে প্রতি বছর প্রেগনেন্ট হচ্ছে, প্রেগনেন্ট তো তাকে হতে হচ্ছে, সেই সঙ্গে বাচ্চাগুলোকে দেখতে হচ্ছে, ঘরের সমস্ত কাজ করতে হচ্ছে, কিন্তু তার শারীরিক যে ক্ষয় হচ্ছে সেটা কিন্তু কেউ সেভাবে বিচার করেনি, মানে সেটাকে গ্রাহ্য করেনি ওভাবে, যে হচ্ছে তো হচ্ছে, সমস্ত কিছু তো হচ্ছে। তো ফলে এটা একটা ব্যাপার ছিল। তারপরে তার ডোমেস্টিক ভায়োলেন্স একটা ব্যাপার, যেখানে কিনা প্রতিটা এখন এখানেও এখন ঘরে ঘরে অনেক ঘরেই ডোমেস্টিক ভায়োলেন্স হয়, মেয়েদেরকে ইচ্ছে মতো পেটানো হয়, ওয়াইফকে পেটানো হয়, বোনকে পেটানো হয়, হ্যাঁ, আর নিজের মেয়েকেও পেটানো হয়। তো সেটা একটা ব্যাপার ছিল। তারপরে হেলথ একটা ইস্যু, হেলথের বিষয়গুলোকে সেভাবে গ্রাহ্য করা হয়নি। তারপরে চাকরি বাকরি, তারপরে এডুকেশন, মানে প্রত্যেকটা বিষয়ে তাকে কোনোভাবে অধিকার দেওয়া হয়। অধিকার তো দূরের কথা, তাকে সামনে সে যে একটা পায় এটাই কখনো চিন্তা করা হয়নি। তো তখন মেয়েরা তখন আসলে উপলব্ধি করলো যে আমাদের তো বেঁচে থাকতে হবে, আমাদেরকে তো আমরা তো সবকিছু করছি, আমাদের কোথায় আমাদের বাধা? আমরা তো ডিজেবলড না বা কিছু না, তাহলে আমরা কেন পাবো না? তো সেখান থেকেই প্রথম তারা রেভলিউশনটা শুরু করলো, এবং এর মানে অনেকগুলো বছর, তারা 200 বছর কিন্তু প্রায়, যদি 1760 থেকে যদি শুরু করেন, থিঙ্ক 1918 বা 13 এই সময় এসে প্রথম ভোটের অধিকারটা মেয়েরা পেল। তো অনেকগুলো বছর, হ্যাঁ, পেরিয়ে গেল শুধু এই 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 আন্দোলনগুলো করে করে এটা প্রতিষ্ঠিত করতে। তারপর তখন পুরুষরা কিন্তু, কিছু পুরুষ, হ্যাঁ, অবশ্যই তারা এগিয়ে এসছেন এবং সাহায্য করেছেন বলেই কিন্তু এখন যে আমরা মেয়েদেরকে যেভাবে দেখছি, হ্যাঁ, যে পজিশনে দেখছি, এখন মেয়েরা প্রধানমন্ত্রী হচ্ছে, মেয়েরা এখন ইউনিভার্সিটির লেকচার হচ্ছে, মিনিস্টার হচ্ছে, ডক্টর হচ্ছে, সবকিছু যেটাই হচ্ছে না হচ্ছে, এখানে মেয়েদের মানে প্রথম তারাই বাধা পেরিয়ে এসছে, তারপর তাদের বাবা, তাদের ভাই, তাদের সহযোগিতাটা ছিল অবশ্যই। হ্যাঁ, এক্ষেত্রে আমি একটা একটা প্রশ্ন যেটা আমি করতে চাই আপনাদেরকে, যে আমরা যখন নারী স্বাধীনতার কথা বলি খুব সাদামাটা ভাবে, আমাদের দৈনন্দিন জীবনে যদি এটা দেখি, একটু যদি মাইক্রোস্কোপিক একটা ভিউ যদি আমরা দেখি, যে দৈনন্দিন জীবনে যখন আমরা নারী স্বাধীনতার কথা বলবো, তখন আসলে আমরা কি বোঝাতে চাচ্ছি? এটা অবশ্যই ইন্ডিভিজুয়ালি ডিফারেন্ট হবে, বাট সার্বিকভাবে আমরা কি বোঝাতে চাচ্ছি? উদাহরণ দিলে আমার কাছে মনে হয় মানে বিষয়গুলো কত বেশি খুব সূক্ষ্ম আর কি। একটু আগে আপা একটা কথা বললেন মা রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে, তো সেক্ষেত্রে দেখেন আমরা মাকে, সব ধর্ম, গোত্র, সমাজ, মানে দেশ, সবকে মাকে গ্লোরিফাই করি। হ্যাঁ, দেশ মা, আমরা বলছি মাদারল্যান্ড, খুব কম দেশে আছে যেখানে বলে ফাদারল্যান্ড। হ্যাঁ, এবং আমরা কিন্তু সবসময় গানে, উচ্ছ্বাসে, জীবনে সবসময় বলি যে মায়ের মতো দেশ। এবং দেখেন খোদ মুক্তিযুদ্ধ আমরা বলি মাকে রক্ষা করার জন্য দামাল ছেলেরা গিয়েছে, কিন্তু দেখেন এই মা কিভাবে আবার নারীর সঙ্গে এক কল্পিত মায়ের সংঘর্ষ তৈরি হয়। যখন এই মুক্তিযুদ্ধে যে ধর্ষিত নারীরা, তারা কিন্তু আবার দেশ অ্যাকসেপ্ট করলো না, কারণ সেই মাকে আমরা কিভাবে দেখতে চাই, সকল দেখেন আমরা বলি ভার্জিন ম্যারি, সেই মা যখন মানে সকল অসতী বলা হয় সামাজিকভাবে, যে রেপ নিয়ে তাকে গ্রহণ করতে পারলো না। এবং এই মা যখন দৈনন্দিন জীবনে আমরা মাকে গ্লোরিফাই করতে গিয়ে মায়ের যে রাইট তাকে অস্বীকার করি, মায়ের যে মুক্তি আছে, মায়ের যে জীবনযাপনের মানে তারও চাওয়া আছে, তারও কিছু জায়গা আছে, আমরা কিন্তু সেটা মানতে চাই না। আসলে বলে বাচ্চা মা থেকে পড়ে গেল কিভাবে, মা দেখলো না কিভাবে, হ্যাঁ, বাচ্চা খাচ্ছে না, মা কি করে, হ্যাঁ, এবং মা তো সবার পরেই খাবে, তা না হলে মাকে যে মহিমান্বিত করা, সে জায়গাগুলোকে আমরা শুধু খুঁজি। কিন্তু মা যে অ্যাজ এ হিউম্যান বিং, তার যে রাইট আছে, তার যে চিন্তা আছে, তার যে নিজের সময় কাটার মতো একটা জীবন আছে, আমরা কখনো ভাবি না। ইভেন দেখেন আমাদের দেশে এখন বিশেষ করে নিউক্লিয়ার ফ্যামিলি থেকে জয়েন্ট ফ্যামিলি স্ট্রাকচার অনেক ফিরে এসেছে, কারণ অনেকে দেখা যাচ্ছে যে মেয়েরা চাকরিজীবী, মায়ের কাছে বাচ্চাগুলোকে রেখে যাচ্ছে। আমি কিন্তু কখনোই ভাবি না এটা আমার মায়ের জন্য বোঝা। আমরা এই বিষয়ে আরেকটু আলোচনা করব, আমাদের বিরতির সময় হয়েছে। দর্শক, আমরা এই পয়েন্টে নিয়ে বিরতির পরে ফিরে আসছি, কোথাও যাবে না, আমাদের সাথেই থাকুন।
আপনারা দেখছেন উইমেন